আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা। আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা, আপনি আমার স্বপ্ন দেখি আপা, আপনি নিয়ে আপা লড়াই করবো আপা। যথেষ্ট করছি বাংলাদেশের জন্য। দিন নাই, রাত নাই, খাওয়া নাই, দাওয়া নাই, দিন রাত। জি আপা, আপনি যে পরিশ্রম করছেন আপা, উঠাইছিলাম বাংলাদেশের সম্মান সব ধুলাই মিশাই আপা, কষ্ট লাগে আপা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে সোশ্যাল মিডিয়ায় আমি দুটো অডিও ক্লিপ পেলাম। দুটো আসলে পেলাম না, একটা পেলাম ফেসবুকে, একটা ফোন আলাপের অডিও ক্লিপ 8 মিনিট 27 সেকেন্ডের। সেখানে যুক্তরাষ্ট্র থেকে একজন তানভীর নামে একটা ছেলে, উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলছেন। এটা 8 মিনিট 27 সেকেন্ডের। নানা রকম কথাবার্তা, নেত্রীর প্রতি তানভীরের যে আনুগত্য, বারবার আপা করছিলেন, এবং এরকম একটা কলেন পেলাম। এটা সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ভাইরাল হয়ে গেছে। আমার ধারণা আপনারাও শুনেছেন, তো সেটা নিয়ে আমি বেশি লম্বা আলাপ করব না। এখানে ছোট্ট একটা পয়েন্ট বলবো। এখানে কি ছিল, এখানে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে চুম্বক মনে হয়েছে, গুরুত্বপূর্ণ, সেটা হলো শেখ হাসিনা বলেছেন সেখানে যে উনি নাকি বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি একটা জায়গায় আছেন। কেন কাছাকাছি জায়গায় আছেন? যেন দরকার পড়লেই বাংলাদেশে ঢুকে পড়তে পারেন। তো আমি এই জায়গাটাতে আমার কাছে উনি বলেছেন, এটা ওনার কণ্ঠ শুনে তো আমার আর অচেনা নয়। বাংলাদেশের সব মানুষই শেখ হাসিনার কণ্ঠ চেনেন, এবং সেই কণ্ঠেরই কথা একদম। এবং উনি এটা বলেছেন, আমি এটা শুনে একটু আমি ঠিক বুঝতে পারছিলাম না এ কারণে যে আজকাল যে বিজ্ঞানের যুগ, তো বাংলাদেশে ঢুকে পড়তে হলে সীমান্তের কাছাকাছি থাকতে হবে কেন? উনি তো হেঁটে ঢুকবেন না, অথবা রিক্সায় করে ঢুকবেন না, গাড়িতে করে ঢুকবেন না, উনি প্লেন দিয়ে আসবেন। তো কাছাকাছি মানে কি? তো এটা নিয়ে আমি এর চেয়ে বেশি কিছু আলোচনা করবো না, কেবল একটু কি বললাম যে সীমান্তের কাছাকাছি আছেন, যেন দরকার হলে ঢুকে পড়তে পারেন। আর দ্বিতীয় যে ফোন আলাপের কথা বলছি, এখানেও একজন যুবকের সঙ্গে, উনি সম্ভবত ওই যুক্তরাষ্ট্রেই থাকেন অথবা ইউরোপের যুক্তরাষ্ট্রেই থাকেন বোঝা গেল যেটা। সেই ক্লিপে পুরোটাতে তার নামটা কোথাও বলা হয়নি, উনি যুক্তরাষ্ট্রে থাকেন এটা বোঝা গেছে। কারণ আমেরিকা ইলেকশনে কি হবে না হবে, কে জিতলে ওনাদের সুবিধা হবে, এগুলো উনি বলেছেন। এই ফোন আলাপের দৈর্ঘ্য হলো 21 মিনিট 22 সেকেন্ড, অনেক বড়। দ্বিতীয় ফোন আলাপ থেকে আমি পুরোটা তো দেওয়া সম্ভব না, তো আমি কিছু জায়গায় কিছু চুম্বক কথা আপনাদেরকে একটু শোনাতে চাই। উনি কি বলেছেন, উনি যে কথাগুলো এখানে বলেছেন বেসিক্যালি, তার মধ্যে মূল কথা হলো উনি দাবি করেছেন যে আমি তো পদত্যাগ করি নাই, যে সংবিধান অনুযায়ী পদত্যাগ তো হয় নাই। এটা সংবিধান অনুযায়ী উনি একটা পদত্যাগ হয় নাই। এবং উনি বলেছেন যে একটা পরিকল্পনা তার ছিল 5 তারিখে যে একটা স্পিচ দিবেন পাবলিকলি, এবং তারপর রাষ্ট্রপতির কাছে যাবেন, যে পদত্যাগপত্র দিয়ে আসবেন। এটা ওনার প্ল্যান ছিল, কিন্তু সেই প্ল্যানটা আর হয় নাই। কারণ যখন উনি জানতে পারলেন তার গণভবনের দিকে প্রচুর লোক আসতেছে, তখন উনি যদি গুলি করতেন তাহলে হয়তো লাশের স্তূপ হয়ে যেত। উনি লাশের স্তূপ দেখতে চান নাই বলে তড়িঘড়ি করে চলে আসছেন, মানে ওখান থেকে গণভবন থেকে উনি হেলিকপ্টার করে বেরিয়ে গেছেন। এই হলো ওনার বক্তব্য, যে কারণে উনি পদত্যাগ করেন নাই। অতএব সংবিধান অনুযায়ী উনি এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী। এই হলো ওনার বক্তব্য। কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, জি আপা, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। আচ্ছা, লাস্ট হলে আমি ক্ষমতা থাকতে চাই না, কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যাওয়া এগুলো বাধ্য হয়ে, তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি। জি আপা, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার। জি আপা।
এবং এই যে ইউনূস সাহেব সরকার চালাচ্ছেন এটা একটা ইল্লিগাল সরকার, এবং এই ইল্লিগাল সরকার এসেই তার পাসপোর্ট বাতিল করেছে। এই ইল্লিগাল সরকার একটা নোটিশের মাধ্যমে দেশের এত এত নির্বাচিত জনপ্রতিনিধিকে বাতিল করে দিয়েছে। এইসব ওনারা ভুল করেছেন এবং এটা অন্যায় করেছেন, এটার বিচার উনি পারলে মানে করবেন। এই হলো গিয়ে মূল কথা ওনার একটা জায়গায়। আরেকটা পয়েন্ট উনি বলেছেন যে এই যে কাজগুলো যে হয়েছে, যে এই যে অভ্যুত্থানটা হয়েছে, এটা আসলে ইউনূস সাহেব করিয়েছেন এবং নিজের দুর্নীতিকে ঢাকা দিতে, চাপা দিতে উনি এই কাজটা করিয়েছেন। এবং ওরা এই কথার পেছনে ওনারা একটু যুক্তি দিয়েছেন। যুক্তি হলো এই যে ইউনূস সাহেবের একটা মামলার ডেট নাকি রায় ঘোষণার ডেট ছিল 6 তারিখে, সেখানে উনি দোষী সাব্যস্ত হতেন এবং সেটাকে ঢাকার জন্য 6 তারিখে তাদের যে প্রোগ্রামটা ছিল ছাত্রদের, সেই প্রোগ্রামটাকে একদিন এগিয়ে আনা হয়েছে যাতে নাকি ওইটার ঘোষণা না হতে পারে, এবং এগিয়ে এনে তারা এই কাজগুলো করেছে। এই হলো ওনার বক্তব্য। কেন 5 তারিখে তারা এগিয়ে আনলো, এই ব্যাখ্যাটা শেখ হাসিনা দিয়েছেন। তার একটা ভার্ডিক্ট ছিল জি আপা, মামলার 6 তারিখে জি আপা, আগস্ট। জি আপা, ওরা যাতে না হতে পারে সেজন্য সে 5 তারিখে আগায় নিয়ে আসে। আর 5 তারিখে শেখ হাসিনা ওই মামলা সম্পর্কে বলেছেন এক জায়গায়, ওই মানে ফোন কলের মধ্যে, যে ইউনূস সাহেবের কোর্টের ভার্ডিক্ট ছিল প্রায় 655 কোটি টাকা তার কাছে পাওনা ছিল। এটা এই 6 তারিখে আসার কথা ছিল। এছাড়া ইউনূস সাহেব নাকি গ্রামীণ টেলিকমের 26,000 কোটি টাকা মানি লন্ডারিং করছে, করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। এটা নাকি অডিট রিপোর্টে ধরাও পড়ছে। তো এইগুলি থেকে নিজেকে বাঁচার জন্য উনি এই অভ্যুত্থানটা ঘটিয়েছেন। আর গ্রামীণ ব্যাংকের এ পর্যন্ত যে টাকা 26,000 কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে, এটা অডিট রিপোর্টে বের হয়েছে। ও জি আপা, জি। ওই ভার্ডিক্টগুলি মানে ওটার উপরে তার বিরুদ্ধে কেস, এবং সে কিন্তু এই জন্য 6 তারিখের জায়গায় 5 তারিখে নিয়ে আসলো। আমি বিষয়টা উনি যেটা বলেছেন তো এই বিষয়গুলো না আমার কাছে খুব কনফিউজিং মনে হয়। এরকমভাবে উনি বারবার সংবিধানের কথা বলছেন যে সংবিধানেতে এভাবে পদত্যাগ হয় না, আমি তো পদত্যাগ করি নাই। আবার উনি সংবিধানে এই কথাও বলেছেন যে পার্লামেন্টারি সিস্টেম হচ্ছে যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করেও তাও বাইরের কেউ এসে প্রধানমন্ত্রী হতে পারবে না, এই সংসদ থেকে আরেকজনকে হতে হবে, সংখ্যাগরিষ্ঠ কাউকে। সেই হিসেবে ইউনূস সাহেবের প্রধানমন্ত্রিত্ব এটা ধোপে টিকবে না এবং অবৈধ হবে। জি, পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিটও করি, যতক্ষণ পর্যন্ত মেম্বার্স অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার। জি। আর মানে এইগুলি বলতে যে উনি বারবার কিন্তু সংবিধানের অজুহাতটা এনেছেন। তা আমার প্রশ্ন হলো, ভাই এই সংবিধানটা বানাইছে কি? এটা তো আপনার আদেশে বর্ণনা করা হয়েছে। আমি আপনাকে বললাম যে আমি এই বাড়ির মালিক, তো বললো তুমি কীভাবে এই বাড়ির মালিক? আমি বললাম এই যে সংবিধান দেখেন, এইটার আলোকে এটাতে বলা হয়েছে আমি এই বাড়ির মালিক থাকবো। তো তারপরে তো আপনি আমাকে প্রশ্ন করবেন এই সংবিধানটা বানাইছে কি? আমি বললাম কেন, আমি বানাইছি। এখন আমার বানানো সংবিধানে কি বলা হয়েছে এটা কি অজুহাত হিসেবে আপনি খাটাতে পারবেন? এই সংবিধান তো উনি উনার ইচ্ছা মতো বানিয়েছেন। যে সংসদে বানিয়েছে, এই সংসদের একজন লোক এই সংবিধান অনুযায়ী উনার ইচ্ছার বিরুদ্ধে যেতে পারত? এই সংবিধানই তাকে যাওয়ার কোনো সুযোগ দেয় নাই। তো এটা কেমন সংবিধান হয়ে গেল? যাও, তবু এটা বলে উনি এক ধরনের মানসিক তৃপ্তি পাওয়ার হয়তো চেষ্টা করেছেন। আরেকটা কথা যেটা বলা দরকার, উনি বলেছেন এক জায়গায় যে মার্ডারগুলি হয়েছে, এই একটা মার্ডারও নাকি পুলিশের গুলিতে হয় নাই, এটা ওনার বক্তব্য। এবং ওনাদের এই যে মুভমেন্ট ছিল স্টুডেন্টদের, এই মুভমেন্টের ভেতর থেকে এই কিলিংগুলি হয়েছে। এবং ওখানে নাকি কিলিং এজেন্ট ছিল, ওখানে নাকি প্রচুর লোক ছিল যারা নাকি ছেলেরা বোরখা পরে আসছিল এই কিলিংগুলি করার জন্য। তো এই ধরনের দৃশ্য কেউ দেখেছেন কিনা আমি জানি না, যে বোরখা পরে কোনো পুরুষ মানুষ এই কিলিং এজেন্ট হিসেবে ভিতরে ছিল কিনা আমি জানি না। এবং আরেকটা বলেছেন যে অস্ত্র দিয়ে মারা হয়েছে, যে বুলেট দিয়ে মারা হয়েছে, সেই বুলেটগুলি তো পুলিশের ছিল না, এটা ওই কিলিং এজেন্টের ছিল। এইগুলি নিয়ে নাকি একটা অনুসন্ধান হলে অনেক কিছু বেরিয়ে আসবে।
যে কটা মার্ডার হয়েছে পুলিশের গুলিতে কিন্তু হয়নি। জি আপা। মানে কিলিং ওদের ওদের মুভমেন্টের ভিতরে কিলিং এজেন্ট ছিল। জি আপা। ওরা যে বুলেটটা ব্যবহার করছে সেটা জি আপা। ওদের অ্যাডভাইজার শওকত সাহেব আর্মি লোক, জি আপা। তিনি নিজেই বলছেন যে এই বুলেট তো পুলিশের কাছে থাকে না। তো এগুলো শোনার পর যার সঙ্গে কথা বলছিলেন তিনি বারবার তাকে বলছিলেন যে আপা আপনি তাহলে একটা স্পিচ দেন, সেই স্পিচটা রেকর্ড করে আমরা সবাইকে শোনাই। উনি বলেছেন যে না, উনি এখন কোনো স্পিচ দেবেন না, তবে যখন টেলিফোন করলে উনি কথা বলবেন। ঠিক আছে? জি আপা, আচ্ছা। দোয়া করেন আপা, আপনার সহযোগিতা থাকবে আর আপনি একটা স্পিচ দিয়েন যখন আমরা করবো আর প্রোগ্রাম করবো। না, আমি স্পিচ দেবো না, আচ্ছা ঠিক আছে আপা। আমি এমনি তোমাদের কথা বলবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপা, দোয়া করেন আমাদের জন্য, এইটাই আমাদের জন্য অনেক কিছু। আচ্ছা। আপনার দোয়া থাকলে ইনশাআল্লাহ অনেক কিছু করতে পারবো। হ্যাঁ শিওর। ওকে আপা, ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপা। এই আপনারা যদি ডিটেলটা শুনেন, এই 22 মিনিট 21 মিনিটের যে এইটা এই ভিডিওটা, এই অডিও ক্লিপটা, তাহলে আপনি বুঝতে পারবেন। তো এখানে আমার কয়েকটা কথাগুলো হলো যে এইগুলো বলার মাধ্যমে উনি কিন্তু বেশ প্রায় 1 মাস পরে মুখ খুললেন। 1 মাস পরে মুখ খোলার মাধ্যমে আসলে কি হচ্ছে, দুটো জিনিস। একটা হলো উনি সীমান্তের কাছাকাছি চলে এসেছেন, আরেকটা হলো নিজের অবস্থানের উনি একটা লজিক্যাল ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছেন। সেই ব্যাখ্যা কতটুকু গ্রহণ হবে না হবে, সাধারণ মানুষ মানবে কি মানবে না সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু এটা কিন্তু ঠিক তার দলের লোকেরা কিন্তু এই ব্যাখ্যাগুলো গ্রহণ করবে এবং এই ব্যাখ্যাগুলো গ্রহণ করার মাধ্যমে তার দল আবার নতুন করে গড়ে ওঠার চেষ্টা করবে। এবং তাহলে কি দাঁড়াবে দেশের অবস্থাটা? আওয়ামী লীগ তো বড় দল ছিল, আওয়ামী লীগ তো একদম ছোট দল না। আওয়ামী লীগের অনেক কর্মী সমর্থক এখনও ওই দেশে আছেন, তারা এগুলো শুনবেন, আবার নিজেরা এক ধরনের লজিক খুঁজে পাবেন রাজনীতি করার, এবং ধীরে ধীরে এক ধরনের পরিবেশ গড়ে উঠবে। এই যে জিনিসটা গড়ে উঠবে সামনের দিনগুলোতে, এটা কি আমাদের এই দেশের জন্য সামনের দিনগুলোতে কি হবে? তারা কি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে অগ্রসর হবে, নাকি অন্য কোনোভাবে দেশের মধ্যে একটা আপনার অশান্তি অথবা হইচই তৈরি করার জন্য তারা সক্রিয় হবে? একটা কথা মাথায় রাখবেন, গত 16 বছরে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেছে কিন্তু আওয়ামী লীগের লোকেরা, এবং সেই অর্থের তো একটা গরম আছে, কিন্তু অর্থের কিছু ভূমিকাও আছে সোসাইটিতে। সেগুলো যদি একসঙ্গে কার্যকর হতে থাকে তাহলে যে পরিস্থিতির উদ্ভব হতে পারে, সেই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি, মানসিক, শারীরিক এবং আর্থিক প্রস্তুতি অথবা বুদ্ধিভিত্তিক প্রস্তুতি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের আছে কি? অথবা অন্য যে রাজনৈতিক দলগুলো দেশে এখন বিরাজ করছে তাদের মধ্যেও কি আছে? প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।